সমকাল পত্রিকায় 3রা আগস্ট সম্ভবত আমার যে লেখাটা ছাপা হয়, সেটা তো আপনি হয়তো দেখবেন 3 বা 4 তারিখে। সেটা হচ্ছে, আমি তখনই এটাকে গণ অভ্যুত্থান বলে চিহ্নিত করেছিলাম। ফলে আমি এখনো মনে করি এটা একটা গণ অভ্যুত্থান, ব্যাপক গণ অভ্যুত্থান, অভূতপূর্ব এবং বড় রকমের মানে পরিবর্তনের ইঙ্গিত এবং সম্ভাবনায় পরিপূর্ণ একটা গণ অভ্যুত্থান। ওকে স্যার, স্যার পরের প্রশ্নে কি যাব না স্যার? এটা নিয়ে আপনি আরেকটু বলবেন প্লিজ প্লিজ স্যার? প্লিজ। পরের প্রশ্নটা হচ্ছে স্যার, সংবিধান সংস্কার নিয়ে কথা বললে কেন জানি এই প্রশ্নটা সবার আগে হয় যে আমাদের সংবিধানে কি বিসমিল্লাহটা থাকবে? আমাদের সংবিধানে কি রাষ্ট্রধর্ম হিসেবে ইসলাম হিসেবে উল্লেখিত থাকবে? ইসলাম হিসেবে উল্লেখিত থাকলে বা না থাকলে কি সমান? আমি স্যার আপনাকে পড়তেছিলাম, আপনি বলতেছিলেন যে আপনার শিক্ষার্থী এবং গবেষকদের অনেকেই বলেছেন যে মানে শিক্ষার্থীদের মধ্যে কেউ কেউ বলেছেন যে 25 ভাগ দেশে মানে রাষ্ট্রধর্ম হিসাবে ইসলাম আছে, তাতে তো মানে ইসলাম নয়, যে কোনো ধর্ম, যে কোনো ধর্ম, সরি ইসলাম না, মানে ধর্ম আছে স্যার। এইটারে আপনি আমাদেরটারে স্যার আপনি কিরকম দেখেন? বিসমিল্লাহ, রাষ্ট্রধর্ম, যদি আমরা ধর্মনিরপেক্ষতা নাও রাখি, যদি সামাজিক সুবিচার, সাম্য এবং মানবিক মর্যাদায় যাই, তাহলে স্যার এটা কিরকম, মানে কি কি চেঞ্জ করা দরকার? বা দেখুন, আমি যে মানে যে যে প্রসঙ্গটা উল্লেখ করেছি, যে রাষ্ট্র ধর্ম থাকার বিষয়টা মানে যেভাবে বিবেচিত হয়, গবেষণা করলে দেখা যায় যে অনেক দেশে এই ধরনের রাষ্ট্র ধর্ম আছে এবং চার্চ আছে, যেগুলো অফিসিয়াল চার্চ বলা হচ্ছে। সেসব জায়গায় সকলের অধিকার সুরক্ষা করার ব্যবস্থাও আছে। ফলে রাষ্ট্রধর্মের আলোচনার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ আমার কাছে বাংলাদেশের ক্ষেত্রে দুটো। একটা হচ্ছে যে বাংলাদেশে একটা মানে বহুত্ববাদী সমাজ আছে, এখানে ধর্মের বিভাজন মানে পার্থক্য আছে এবং এথনিসিটির পার্থক্য আছে। তো সেগুলো আমাদেরকে রক্ষা করতে হবে, এটা হচ্ছে 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে শুধুমাত্র রাষ্ট্রধর্মের বিবেচনা না করে আমাদের বিবেচনা করা দরকার যে আসলে কি করে আমরা সকলের অধিকার প্রোটেক্ট করব। সকলের অধিকার, সেটা ধর্মের কারণে এই কারণ না, সকলের অধিকার প্রোটেক্ট করতে হবে আপনাকে। সেই জায়গাটা আমাদের বঞ্চ বিবেচনা করা দরকার। ওকে স্যার, এই প্রসঙ্গে সরি 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 স্যার, আপনার প্রতি একটু অসুবিধা হচ্ছে, কিন্তু স্যার এই প্রসঙ্গে আরেকটা, এটাও একটু ছোট করে একটু জায়গা নিতে চাই স্যার। বাংলাদেশে যে 53-54 বছরে ধর্মনিরপেক্ষতা শব্দটা যে ধর্মহীনতার প্রায় প্রতিশব্দ হয়ে গেল, এইটা কি স্যার মানে স্বাভাবিক? মানে এরকমই হওয়ার কথা ছিল? মানে সেকুলার শব্দটা কি আসলে সংখ্যা, মানে এক এক জায়গায় তো এক এক রকম, মানে আমাদের সেকুলারিজমের অর্থ তো আবার ভারতে আরেক রকম, মানে মানে এইটা কি স্যার আপনি কিরকম দেখেন যে ধর্মনিরপেক্ষতা এবং ধর্মহীনতা কি আসলে যে একরকম জায়গায় চলে আসলো স্যার? না না না, প্রথম কথাটা বলি, সেকুলারিজমের বাংলা ধর্মনিরপেক্ষতা তো ভুল, নির্বিচার, মানে এতে ভুল। ধর্মনিরপেক্ষতা সেকুলারিজম নয়। অধ্যাপক আনিসুজ্জামান এবং অন্যরা কেন ওই মুহূর্তে সেকুলারিজমের বাংলা ধর্মনিরপেক্ষতা করেছিলেন সেটা ওনারা ব্যাখ্যা করতে পারবেন। কারণ ধর্মনিরপেক্ষতা মানে কি, রাষ্ট্র ধর্মের থেকে নিরপেক্ষ না ধর্ম রাষ্ট্রের থেকে নিরপেক্ষ, ব্যাখ্যা নেই। এর একটা ব্যাখ্যা দেওয়া হয়েছে, ওনারা একভাবে একটা ব্যাখ্যা দিয়েছেন, কিন্তু সেকুলারিজম শব্দটা কেবলমাত্র ধর্ম সংশ্লিষ্ট বিষয় নয়। 19বিংশ শতাব্দীতে এইরকম ধারণা ছিল, কিন্তু সেটা কালক্রমে বহুভাবে বিবর্তিত হয়েছে এবং সেকুলারিজম একটা ওয়াইডার কনসেপ্ট হিসেবে দাঁড়িয়েছে, যার মধ্যে শুধুমাত্র রাষ্ট্রের সঙ্গে ধর্মের সম্পর্কই একমাত্র বিষয় নয়। এই বিষয়ে আমরা হয়তো অনেক অনেক দীর্ঘ একাডেমিক আলোচনা করতে পারবো, কিন্তু মূল জায়গা যেটা, সেটা হচ্ছে যে সেকুলারিজম বলতে বাংলাদেশে যেটা বোঝানোর চেষ্টা করা হয়েছিল, একটা হচ্ছে অসাম্প্রদায়িকতার কথা আসলে মিন করা হয়েছিল। কারো মাথায় হঠাৎ করে এটা সেকুলারিজম শব্দটা ঢুকেছিল, তারা এটা এস্টাবলিশ করেছেন, তার একটা ভুল বাংলা তৈরি করা হয়েছে, ভুল অনুবাদ, তারপরে সেটা নিয়ে একটা ঝামেলার মধ্যে পড়েছে গোটা জাতি। তো এটা হচ্ছে একটা দিক, কিন্তু তার চেয়েও গুরুত্বপূর্ণ যেটা, সেটা হচ্ছে যে আপনি যে ধর্মহীনতার কথা বললেন, সেকুলারিজমের সাথে ধর্মহীনতার কোনো সম্পর্কই নেই। এটা এটা হচ্ছে অজ্ঞতা প্রসূত এক ধরনের কথাবার্তা। এখন আমি খালিদ বলতেই পারি যে ফুটবল খেলার সাথে আসলে চাঁদে যাওয়ার একটা সম্পর্ক আছে, এখন বললে আপনি কি করবে?
কিছু কিছু তো না করতে তো পারবেন না, তাই না? না, কিছু করার নাই আর কি স্যার। এইটা আমাদের দেশে যারা আসলে সংখ্যা গুরু না, মানে আমি এটাতে আর কীভাবে বলবো, যে ধরেন সংখ্যাগুরু মুসলমান না বা সংখ্যাগুরু বাঙালি, বাংলা ভাষায় বলা লোক না, তাদের মধ্যে যে একটা ইনসিকিউরিটি কাজ করে। আপনি স্যার চার্চ একটা গুরুত্বপূর্ণ জায়গায় আছে পৃথিবীর অন্যান্য দেশের, আমি এখন যে দেশটাতে আছি স্যার, এই দেশে তো স্যার এইরকমটা হয় না। হ্যাঁ, রেসিজম থাকবে, নানা ধরনের নানা কিছু থাকবে, আবার উল্টা রেসিজমও থাকবে। মানে এই দেশে আইসা আমি অন্তত 2 জন লোককে জানি যে নিজেদেরকে ইহুদি পরিচয় দেয় একটা ভালো ব্যবসার সুবিধা পাওয়ার জন্য, অন্তত 2 জন লোককে এরকম জানি। তো ওরা তো সংখ্যা গুরু না, কিন্তু তারা একটা সুবিধা, এগুলি থাকবে। কিন্তু যারা আসলে সংখ্যাগুরুর মধ্যে পড়ে নাই, তারা যে এক ধরনের ইনসিকিউরিটিতে পড়বে কিনা আরো বেশি করে, যে এই সংবিধানটার এই বিষয়গুলি নিয়ে কথা বললে বা নাড়াচাড়া করলে, মানে যারা আমরা সংখ্যা গুরু আসি, তাদের তো সংবিধানে কি লেখা থাকলো, বিসমিল্লাহ থাকলো নাকি ইসলাম থাকলো নাকি কি থাকলো, আমাদের কিছু যায় আসে না, বিকজ আমরা পাওয়ারফুল এখানে। কিন্তু যারা নাই তাদের একটু স্যার মানে সমস্যা বা ঝামেলা। কেন এই আশঙ্কা তৈরি হলো যে ভবিষ্যতে সংবিধানে এই পরিস্থিতি তৈরি হতে পারে? এই সংবিধানের মধ্যে তো এখন যে পরিস্থিতি আছে সেটা কি খুব প্রোটেক্ট করেছে? একটুও না করে নাই, তাই না? তাহলে সংবিধানে সেকুলারিজম রাখলেই প্রোটেক্টেড হয়ে যাবে, এটা আপনার মনে হচ্ছে কেন? গত 52 বছর অন্তত পক্ষে ধরুন, আর কিছু বাদ দেন, এই যে 2011 সালে সংবিধান চেঞ্জ করে সেকুলারিজম রিটার্ন করা হচ্ছে, 11 সালের পরে বাংলাদেশে মাইনরিটি পারসিকিউশন হয় নাই? অনেক বেশি হয়েছে, সবচেয়ে আমার মনে হয় এই দশকে সবচেয়ে বেশি হয়েছে। তার কারণটা কি? কারণটা হচ্ছে যে এর সঙ্গে আসলে সেকুলারিজমের সম্পর্ক নেই, ধর্মেরও সম্পর্ক নেই, এটার সাথে পাওয়ার রিলেশনের সম্পর্কটা আছে। সোসাইটিতে যারা পাওয়ারটা এক্সারসাইজ করতে পারছে তারা কারা? যার পলিটিক্যাল কানেকশন আছে। তো গত 10 বছরে কাদের পলিটিক্যাল কানেকশন ছিল? নিশ্চয়ই আপনি বলবেন না যে ওই ছোট ছোট দল, এদের খুব পাওয়ার ছিল। রাষ্ট্র ক্ষমতায় একচ্ছত্রভাবে আওয়ামী লীগ, তার নেত্রী শেখ হাসিনা এবং তার অধীনস্থ রাষ্ট্র ছিল, সেখানে মাইনরিটি পারসিকিউশন হয়েছে, এবং আপনি বলছেন অনেক বেশি হয়েছে। আপনার সাংবাদিক হিসেবে আপনার কথাটা আমি মেনে নিলাম। তো তার মানেটা কি? তার মানে হচ্ছে যে আপনি সেকুলারিজম লিখলেন কিনা, তাহলে কি ছিল না বলেন তো? ছিল না যেটা, সেটা হচ্ছে নাগরিকের অধিকার ছিল না, যেটা সেটা গণতন্ত্র ছিল না, ছিল না যেটা সেটা মানবিক মর্যাদা ছিল না, সামাজিক সুবিচার ছিল না। তাহলে আসেন আমরা ওই জায়গায় কথাটা বলি। বিষয়টা হচ্ছে যে মাইনরিটি, এই যে আমি মাইনরিটি মেজরিটির কথা বলি না, এটা এক ধরনের মেজরিটেরিয়ানিজম। আমি সংখ্যা গুরুত্ব বাদ দিয়ে চাপিয়ে রাখতে চাই। এ ব্যাপারে মানে অধ্যাপকদের সাথে কথা বলার বিপদ হচ্ছে খালেদ, অর্জুন আপাদুরায়ের একটা বই আছে, ফিয়ার অফ স্মল নাম্বারস। ওইটা মানে আমরা পড়তে পারি সকলে মিলে। কারণ সব জায়গায় দেখেন খুব ইন্টারেস্টিং জিনিস যে সংখ্যাগুরু যারা, তারা সবসময় সংখ্যালঘুকে ভয় পায়। ভারতে মুসলমানের সংখ্যা কত বলেন তো? মানে সেই তুলনায় তো হিন্দুর সংখ্যা বেশি, তাই না? কিন্তু হিন্দুত্ববাদী রাজনীতির প্রধান বিষয় কি? মুসলমানরা বোধহয় দেশটা ধ্বংস করে ফেললো, এই হইল ওই হইল, তাই না? পাকিস্তানে যান, এটা তো মনে মুসলমানদেরকে যত ভয় না পায় বা বাংলাদেশে হিন্দুদের যত ভয় না পায়, এটা তো মনে সংখ্যা গুরু যারা আছে তারা একটু খুশি হয়। মানে এটা একটা পপুলিস্টিয়া না, যে মানে ধরেন বিজেপি যত বেশি হিন্দু হিন্দু করে তৈরি করা হয়, খালি এই ভীতিটা যে তৈরি করা হয় তার কারণটা কি? এর একটা পলিটিক্যাল সিগনিফিকেন্স আছে। দেখুন, মানে গত 10-15 বছরে বাংলাদেশের হিন্দু জনগোষ্ঠীর এক বিশাল অংশ জমি টমি হারিয়েছে। ল্যান্ড গ্র্যাবিং এ আপনার রাষ্ট্র ক্ষমতার সাথে যোগাযোগ না থাকলে তো আপনি ল্যান্ড গ্র্যাব করতে পারবেন না, জমি দখল করতে পারবেন না, বাড়ি থেকে তারা দিতে পারবেন না, সেসব কাণ্ড হয়েছে। এগুলিকে এইভাবে বিবেচনা না করে আসুন আমরা ভিন্নভাবে একটু চিন্তা করার চেষ্টা করি। সেটা কি? সেটা হচ্ছে যে আসুন সকলের অধিকার কিভাবে প্রতিষ্ঠা করা যায়, রাষ্ট্রকে কিভাবে তৈরি করা যায় যে সকলকে, এই যে আপনি আপনার উদাহরণ দিলেন না নিউ ইয়র্কে বসে, তো ওইখানে রাষ্ট্র কি করে? চেষ্টা করে সকলকে প্রোটেক্ট করতে। আবার ওই যে দেখুন, মানে আবার বর্ণবাদী প্রবণতার কথা আপনি উল্লেখ করেছেন, কেউ কেউ মৌরিকীয়ও আছে স্যার। মানে তো এই আলোচনাটা ওর মধ্যে ধর্মটা সেকুলারিজম ইনসার্ট করে দিয়ে একটা
অপ্রয়োজনীয় জায়গায় ঠেলে দেওয়া হয় আলোচনা। স্যার তাহলে স্যার একটু, কারণ আমাদের সময় শেষ হয়ে আসতেছে, আমি সেই জন্য একটু এটার মধ্যে আসি যে উচ্চ আদালতের রায়ের মাধ্যমে বর্তমানে অনেকেই বলতেছেন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আবার রিইনস্টেট হয়েছে। আমি অবশ্যই এটার মধ্যে একটা তর্কের জায়গায় দেখি রিইনস্টেট হয়েছে কি হয় না, এটার মধ্যে পার্লামেন্ট থাকবেন, কিন্তু যাই হোক আমি ধরে নিলাম। কিন্তু 2006 সালে এই অবস্থা থাকলেও একটা সংকট তৈরি হয়েছিল। সংকটটা হয়েছিল আসলে স্যার সর্বশেষ অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতির যে অঙ্ক করে ঠিক করা যাইতেছিল সেই জন্য। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটার এই সরকার প্রধান কি স্যার আগের পদ্ধতিতেই হবে, যেই পদ্ধতিটা থাকলে রাজনৈতিক দলগুলো একটা অঙ্ক করে একটা প্রধান বিচারপতিকে নিয়োগ দিতে পারে, যে প্রধান বিচারপতি সর্বশেষ অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি হবেন, নাকি স্যার এটা অন্যভাবে আপনি দেখেন? প্রথম কথা হচ্ছে যে যদি বিচার বিভাগ স্বাধীন থাকে তাহলে আপনি আসেন বিচার বিভাগের স্বাধীনতাটা নিশ্চিত করি। নির্বাহী বিভাগ যেন বিচার বিভাগকে নিয়ন্ত্রণ করে তার মানে রিটায়ারমেন্টের বয়সসীমা বাড়ানোর সিদ্ধান্ত এক্সিকিউটিভের হাতে না থাকে, এটা যদি আপনি নিশ্চিত করেন তাহলে ওইখানে কে প্রধান বিচারপতি হইল না হইল সেটা কিন্তু বিষয় হয় না, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে যে ফর্মুলা একটাই হইতে হবে কেন, যে তত্ত্বাবধায়ক সরকার বা অন্তর্বর্তী সরকার যে নামই আপনি ডাকুন, নির্বাচনকালীন একটা সরকার প্রয়োজন, এটা সকলেই বলছে। এটা আমাদের যারা অংশীজনদের সঙ্গে যখন আমরা কথা বলেছি তার অধিকাংশ বলেছেন যে আসলে তারা চান। আপনাদের ওখানে কতজন 96 না 97 একটা সার্ভেতে এসছে না, সম্ভবত ওই রকম পরিমাণই হবে আমাদের অংশীজনদের আলোচনা, যারা বলেছেন যে মানে নির্বাচনকালীন একটা অন্তর্বর্তী সরকার চাই। তো এখন সরকারের কাঠামোটা আপনি যেই জায়গাটায় যাচ্ছেন সেটা হচ্ছে ওই রকম যদি হয় যে এক্সিকিউটিভ সেটাকে কন্ট্রোল করতে পারবে বা ম্যানিপুলেট করতে পারবে, তাহলে আসলে ম্যানিপুলেট করার জায়গাটা বন্ধ করে দিই। কিন্তু স্যার এইটাও একটু প্রশ্ন করার জায়গা, যেমন আসলে তো বিচারকদের বয়স কত হবে, উচ্চ আদালতের বিচারকদের বয়স, সেটা আইনের ব্যাপার। এখন আইন হিসাবে আমাদের পার্লামেন্ট হচ্ছে এই আইন বানাবে, পার্লামেন্টের যে প্রধান থাকবে তিনি সেই আইনটা এক্সিকিউট করবেন। ওইটা তো স্যার বিচার বিভাগ তো এটা কায়রা নিতে পারবে না। বিচার বিভাগ তো কাগজে কলমে 2007 সাল থেকে তো স্যার স্বাধীন, এমনই স্বাধীন। কাগজে কলমে স্বাধীন না, আপনি ভুল বলছেন। বিচার বিভাগ স্বাধীন নয়, কারণ হচ্ছে যে কথিত অধস্তন আদালত, এগুলিকে অধস্তন আদালত বলে, সেগুলো নিয়োগ রাষ্ট্রপতির হাতে। আর আপনি যে বললেন না স্যার, রাষ্ট্রপতির হাতে হইলেও উনি প্রধান বিচারপতির অনুমোদন ছাড়া একটা নিয়োগ দিতে পারেন না স্যার। না, অধস্তন আদালতের ক্ষেত্রে, অধস্তন আদালতের ক্ষেত্রে স্যার প্রধান বিচারপতির অনুমোদন লাগে। কিন্তু যেটা হয় সেটা হচ্ছে যে আপনি যতক্ষণ পর্যন্ত নির্বাহী বিভাগের হাতে এই ক্ষমতাটা রাখবেন ততক্ষণ পর্যন্ত এই সমস্যাটা থাকবে। ফলে আপনি নির্বাহী বিভাগ থেকে ডিকাপল করার কেবলমাত্র কাগজে লিখলে হবে না। যেমন ধরুন যদি একটা সেপারেট সেক্রেটারিয়েট থাকে, রাইট, তার জন্য যেই অর্থ বরাদ্দ সেটা যদি কনসলিডেটেড ফান্ড থেকে আসে তাহলে কিন্তু এই সমস্যাটা হচ্ছে না আপনার। ফলে বাস্তব সমাধানগুলো আমরা খুঁজি, আমরা অভিযুক্ত করতে পারি, কিন্তু তাতে খুব বেশি দূর যাওয়া যাবে না। 2006 সালের সংকটটার থেকে আপনি শিখতে পারেন অথবা নাও শিখতে পারেন। মানে আমরা শিখলাম যে আসলে এই সেপারেশনটা খুব নেসেসারি এক্সিকিউটিভের সাথে। আরেকটা জিনিস শিখলাম কি, সেটা হচ্ছে যে আপনি যদি একটা অন্তর্বর্তী সরকারের ব্যবস্থা করেন, তত্ত্বাবধায়ক সরকার যদি বলতে চান বলুন, তাহলে কি হবে, তাকে এমন ভাবে আপনার ব্যবস্থা করতে হবে সাংবিধানিক ভাবে যাতে করে কোনো অবস্থাতেই তার উপর তাকে ম্যানিপুলেট করার কোনো জায়গা না থাকে। এইগুলি করা যায়। এগুলি করার জন্য যেটা দরকার, এই যে আপনি বললেন না যে পলিটিক্যাল উইলের প্রশ্ন এবং স্পেসিফিক্যালি রেকমেন্ডেশনগুলো, আমরা সেই জায়গাটা। স্যার আমার ফ্রাস্ট্রেশনটা আমি আপনাকে একটু বলি। আপনারে স্যার বাংলাদেশের প্রধান বিচারপতির কিন্তু স্যার আপনি বিশ্বের 19-20টা সংবিধান আপনি পর্যালোচনা করেছেন, বাংলাদেশের প্রধান বিচারপতির কিন্তু অসীম ক্ষমতা। 120টা। কয়টা স্যার? 120টা। ও 120। আচ্ছা স্যার, আপনি বাংলাদেশের প্রধান বিচারপতির কিন্তু অসীম ক্ষমতা, মানে এমন কি এই ক্ষমতা বিচারপতি এস.কে. সিনহারও ছিল। কিন্তু বিচারপতি এস.কে. সিনহার কথা যদি সত্য হয়, তিনি বলছেন তিনি আওয়ামী লীগের অনেক পারপাস সার্ভ করছেন, এই করছেন সেই করছেন, তারপরও তাকে একটা মাঝারি সরকারি কর্মচারী আইসা একটা হুমকি দিয়া দেশ থেকে ভাগাই দিতে পারছে। তো স্যার এইটা আপনি স্যার কাগজ কলম মানে সংবিধান ঠিক করে স্যার আপনি এটা কেমনে কি করবেন স্যার? মানে এখনো কিন্তু আপনি একটা জেলায়, স্যার আমি যাই না বলতেছি স্যার, একটা জেলার একটা সহকারী জজ আপনি চেঞ্জ করতে পারবেন না, অন্য কোথাও প্রদান করতে পারবেন না, কিচ্ছু করতে পারবেন না স্যার ওরে, প্রধান বিচারপতির যদি আপনি অনুমোদন না নেন কিচ্ছু করতে পারবেন না স্যার আপনি ওরে। তো অসীম ক্ষমতা, কিন্তু এরা সারাক্ষণ
মানে আমরা এই 15 বছর দেখছি শেখ হাসিনা যা বলছে, মানে শেখ হাসিনা আইপিএল ডিভিশনে গিয়ে হারছে এরকম দেখি নাই, সবগুলিতেই আপনি যেটা মানে দুটো বিষয়, এক নম্বর হচ্ছে খুব আলাদা করে হুট করে মানে বিচার বিভাগ স্বাধীন হয়ে যাবে, অন্য সমস্ত কিছু অন্য সব প্রতিষ্ঠানগুলো এক ব্যক্তির হাতে থাকবে আর বিচার বিভাগ স্বাধীনভাবে আচরণ করবে, এরকম মনে করার তো কোনো কারণ নেই। তাহলে আপনার প্রশ্নটা হচ্ছে যে পাওয়ারের যে কনসেন্ট্রেশন সেটা যদি আপনি বন্ধ করে দিতে পারেন, অন্য প্রতিষ্ঠানগুলো রক্ষা যদি আপনি করতে পারেন, সেগুলি যদি স্বাধীনতা নিশ্চিত করা যায়, সেটা পাবলিক সার্ভিস কমিশনই বলুন, ইলেকশন কমিশনই বলুন, তাহলে যেটা হবে যে তখন একমাত্র ওই বিচার বিভাগের স্বাধীনতা একই সাইমালটেনিয়াসলি যদি আপনি করেন তাহলে এটা রক্ষা করা যাবে। না হয় যেটা হবে সেটা হচ্ছে আপনার কাছে মনে হবে যে আপনি এটা করেছেন, কিন্তু কাজ হবে না। যে কারণে আমি বলছি যে আপনি ক্ষমতার এই যে মানে সবাই বলছে ভারসাম্য, ক্ষমতার ভারসাম্য কিভাবে তৈরি করবেন? হরাইজন্টাল করতে পারেন, ভার্টিক্যাল করতে পারেন, সব মিলেই করতে হবে, তাই না? কেবলমাত্র রাষ্ট্রপতির হাতে কিছু ক্ষমতা দিয়ে দিলাম তাহলেও হবে না, আবার সেটা না দিয়েও হবে না। এর বিভিন্ন রকম প্রক্রিয়া আপনাকে তৈরি করতে হবে। সেই প্রক্রিয়াগুলি যদি তৈরি করা যায় তাহলে এটা সম্ভব যে আপনি করবেন। কিন্তু শেষ কথা যেটা, সেটা হচ্ছে মানে যে সংবিধানের মধ্যে এই পদ্ধতিগুলো আপনি রাখতে পারেন, প্রতিষ্ঠানগুলো আপনি তৈরি করতে পারেন, কিন্তু গণতন্ত্র আসলে আপনি একবার প্রতিষ্ঠান তৈরি করলেন, তারপরে আমি আর আপনি চলে গেলাম কোথাও বেড়াতে, যে এটা ওইভাবেই থাকবে তা না। গণতন্ত্র প্রতিদিন রক্ষার বিষয়, প্রতিষ্ঠানগুলোকে সেফগার্ড করা দরকার। সেটা যদি না থাকে তাহলে গণতন্ত্র টিকবে না। স্যার, সংবিধান সংস্কার কমিশন সহ সব কমিশনই অন্তর্বর্তী সরকারের কাছে, বা আপনি এটাকে স্যার যেরকম সরকারি বলেন, সুপারিশ জমা দেবে। অন্তর্বর্তী সরকার এগুলি বাস্তবায়ন কিভাবে করবে স্যার? মানে অনেকেই প্রশ্ন করতেছেন যে নির্বাচিত সংসদ ছাড়া এটা করতে হলে কি এটা না, এটা বিভিন্ন পথ আছে। এই সরকারকে বাস্তবায়ন করতে হবে কেউ কিন্তু বলেনি, আমি জানি না। অধ্যাপক ইউনূস এই পর্যন্ত বলেছেন বলে আমি শুনি নাই যে তারা বলেছেন যে তিনি বাস্তবায়ন করবেন। ঘটনাটা হচ্ছে যে ধরুন সংবিধানের ক্ষেত্রে আমি যেটা বলতে পারি, সংবিধানে আমরা তো সুপারিশ দেবো, আমরা তো ড্রাফট করছি না, আমরা তো সংবিধান তৈরি করছি না, তাই না? তাহলে কি হচ্ছে, এই পরামর্শগুলো নিয়ে, এই সুপারিশগুলো নিয়ে সরকার, অন্তর্বর্তী সরকার রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করবে, সকল রাজনৈতিক দলের সাথে। এখন রাজনৈতিক দলগুলি যদি বলে আছে এইটা মানবো, এটা মানবো না, সেটা মানবো, সেটা মানবো না, এটা কেন দিলেন না, ফাইন। সেগুলির ভিত্তিতে কি হতে পারে, বিভিন্ন কিছু হতে পারে। এটা হতে পারে যে আচ্ছা, যেগুলি আমরা একমত হয়েছি, আসুন সেগুলি যে নিশ্চিতভাবে ভবিষ্যতে সবাই আমরা পালন করব, আমরা একটা চুক্তি করি। কিংবা ধরুন এটা হতে পারে যে আসুন এটা নিয়ে একটা গণভোট করে সকলকে জিজ্ঞাসা করি যে আপনারা তো একমত হলেন, মানুষ আপনাদেরকে জবাবদিহিতার মধ্যে রাখবে, সেটা একটা পদ্ধতি হতে পারে। আবার ধরেন যদি রাজনৈতিক দলগুলো এগ্রি করে, তাহলে এমনও হতে পারে যে আপনি একটা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি তৈরি করলেন, সেখানেও হতে পারে। অথবা ধরুন কনভেনশন করতে পারেন। পথ পদ্ধতি অনেক আছে, বিভিন্ন দেশে এগুলো হয়েছে। মানে আমাদের তো রিইনভেন্টিং দ্য হুইল, আমাদের রিইনভেন্ট করার কিছু নাই। আবার আছেও কারণ কি জানেন, বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতির বিবেচনায় এটাকে করতে হবে, রাজনৈতিক সংস্কারের বিবেচনা করলে চাক্কা নতুন করে বানাতে হবে, এবং রাজনৈতিক দলগুলোর সংস্কার নিয়ে স্যার একটা আলাদা করে আপনার সঙ্গে আরেকদিন কথা বলতে হবে যে রাজনৈতিক দলগুলোর তবে কি জানেন, তবে খালিদ একটা কথা বলে শেষ করি, আমি বুঝতে পারছি সময় ফুরিয়ে গেছে আপনার, কিন্তু মানে যদি আপনারা যতটা হতাশার ভঙ্গিতে রাজনীতিবিদদের সমালোচনা করেন, আমি ততটা করি না। কারণ কি জানেন, আপনি যাই কিছু বলেন, যত ইচ্ছা বলুন, শেষ বিচারে রাজনীতিবিদরাই দেশ চালাবেন, এটা কিন্তু আপনি অস্বীকার করতে পারবেন না। আপনার যে রাজনীতিবিদরা আছে তারাই আপনার রাজনীতিবিদ। স্যার আমার রাজনীতিবিদ, আমি আপনার সাথে এখানে শতভাগ একমত। আমিও রাজনীতিবিদরা দেশ চালাক সেটা চাই, এবং দেশ চালাতে চালাতে হঠাৎ করে কিছু মানুষ রাজনীতিবিদ না হয়ে উঠুক এটাও চাই। মানে মানে আমার কাছে মনে হয় যে রাজনীতিবিদ হইয়া দেশ চালাইতে আসাটা একটা ভালো, দেশ চালাতে চালাতে রাজনীতিবিদ হইলে এটা প্রবলেম স্যার। পদাধিকার বলে রাজনীতিবিদ না। খালিদ, আমি একটু পরোক্ষভাবে ইঙ্গিত করলেন আমি জানি না, কিন্তু যেটা আমি বলতে পারি সেটা কি জানেন, হঠাৎ করে মানে একেবারে রাজনীতি ছাড়া কেউ সরকারে চলে এসছে এমন তো দেখি না। কিছু একটা রাজনীতি তো আছে, কোনো একটা রাজনীতির কারণেই তো এই সরকারটা তৈরি হয়েছে, তাই না? মানে অকস্মাৎ তারা কোথাও থেকে প্লেনে করে এসে নেমে তো সরকার হয় নাই, একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে হয়েছে। তার সঙ্গে যারা সংশ্লিষ্ট ছিলেন তারা
কোনো না কোনোভাবে সংশ্লিষ্ট, প্রত্যেকেই রাজপথে ছিলেন আমি তা বলছি না, কিন্তু যে ডাইনামিক্সটা তৈরি করেছে সেটা তো একটা পলিটিক্স, অবশ্যই। তাইলে পলিটিক্স করেই আসলে সরকারে গেছে কেউ না। আচ্ছা স্যার, ওইটা তো সংজ্ঞার মধ্যে বড় সংজ্ঞার মধ্যে এটা হইতেই পারে। স্যার আমরা আমাদের এই অনুষ্ঠানটা চ্যানেল 24ও দেখাইতেছে আর কি, কিন্তু চ্যানেল 24 টপ অফ আওয়ারের নিউজের জন্য চলে যাবে, এই জন্য আমি আগে একটু বলে রাখি। কিন্তু আমরা আরেকটু স্যার, আপনি যদি অনুমতি দেন, আমরা আরেকটু বেশি সময় আপনার সঙ্গে থাকতে চাই স্যার আর কি। ঠিক আছে, আচ্ছা স্যার, এই যে কথাটা একটু বলতে চাইছিলাম স্যার, এটা একটু ব্যক্তিগত, কিন্তু আপনি যেহেতু এখন স্যার পাবলিক একটা অফিস হোল্ড করতেছেন বা একটা কমিশনের, সেই জন্য স্যার সেইটা হইলো যে স্যার আপনি আমেরিকান নাগরিক বা দ্বৈত নাগরিক। এখন আপনি যখন আমেরিকান নাগরিক হিসেবে শপথ নিছেন, তখন আপনি বলছেন মার্কিন যুক্তরাষ্ট্রের জন্যই আপনি এই সেই যেগুলি স্যার বলে আর কি, যে এটা ভালো এটা খারাপ। তো এইটা কি স্যার আপনার মনের মধ্যে কোনো প্রভাব বিস্তার করে কিনা? আমাদের দর্শকদের মধ্যে অনেকে জানতে চান। আমাকে এমনিতে অনেকে প্রশ্ন করছেন যে আপনার স্যারকে জিজ্ঞেস করেন যে স্যার যে আমেরিকান নাগরিক, উনি বাংলাদেশের সংবিধান এটা এরকম বানাবে, এটা কেমন কথা? প্রথম কথা হচ্ছে আমি সংবিধান বানাচ্ছি না। এই যে আপনি শেষ করলেন যেখানে, আমি সংবিধান বানাচ্ছি না, একেবারেই বানাচ্ছি না, এমনকি ড্রাফটও করছি না। আমি একা করছি না, আমার কমিশন করছে না, আমাদের সঙ্গে যারা কথা বলেছে তারাও করছে না। এটা হচ্ছে এক নম্বর। দুই নম্বর হচ্ছে যে আমি জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক, এবং আপনি যখনই কোথাও জন্মান, ইট ইজ অ্যান ইনএলিয়েনেবল রাইট, যতক্ষণ না পর্যন্ত রাষ্ট্র আমাকে বলছে যে তুমি এদেশের নাগরিক না। সেটা বললেও কিন্তু বিপদ আছে। বাংলাদেশের উচ্চ আদালতে দুটো রায় আছে, এখানে বলা দুটো রায় আছে, বলা হয়েছে যে কেউ যদি জন্মসূত্রে নাগরিক হয় নিয়ে যেতে পারবে। কিন্তু আপনার প্রশ্নের টেনরটা বুঝতে পারি, টোনটা বুঝতে পারি। হ্যাঁ, সেটা হচ্ছে যে ব্যক্তি হিসেবে এই দায়িত্ব পালনের জন্য নাগরিক হওয়াটার আবশ্যকতা কি আসলেই আছে? কিন্তু আমি কিন্তু বাংলাদেশের নাগরিক, আমি বাংলাদেশের দ্বৈত নাগরিকত্বই বলেন, জন্মসূত্রে আমি বাংলাদেশের নাগরিক। তো সেই ক্ষেত্রে আপনি বলুন, 1972 সালের সংবিধান প্রণয়নের সাথে দুজন ব্যক্তি যুক্ত ছিল যারা বাংলাদেশি নয়, একটু খোঁজ নেন, খোঁজ নিয়ে দেখুন তারা বাংলাদেশি নন। আমি তো অন্তত পক্ষে বাংলাদেশি স্যার। আমি তো তারা লিখে না খালেদ শেখকুতে তারা লিখেছিলেন, তারা ড্রাফট করেছেন, দুজন ড্রাফট করেছেন যারা বাংলাদেশি। আমি ড্রাফট করছি না, আমি একা করছি না, 9 জনের কমিশন, 1 লাখ লোকের বেশি ইসে নেওয়া হয়েছে। হ্যাঁ, ফলে হ্যাঁ প্রশ্নটা করতে পারে, যে কোনো কেউ যে কোনো কিছু প্রশ্ন করতে পারে, গণতান্ত্রিক সমাজে প্রশ্ন করবে না কেন? আপনারা যে কোনো লোকের অ্যাকাউন্টেবিলিটি মেকানিজম তো থাকতে হবে। আমার অ্যাকাউন্টেবিলিটি তো আছে, অবশ্যই আছে, কিন্তু ওই যে শুরুটা হয় কোথায় জানেন, ওই যেখানে আপনি শেষ করেছেন, আপনি কি করে লিখবেন? আমি লিখছি না ভাই স্যার, এটা খুবই ইন্টারেস্টিং। আবারও চ্যানেল 24 কে একটু বিদায় দিয়ে দিই। চ্যানেল 24 এর দর্শকরা নিশ্চয়ই এখন টপ অফ দ্য আওয়ারের খবর দেখতে পাবেন। আমি যেটা বলি স্যার, এটা খুবই ইন্টারেস্টিং যে আমি দেখি যে ফুটবল টিমের কোচ বা যেই দেশে ক্রিকেট খেলাটা হচ্ছে প্রধান, ক্রিকেট টিমের কোচ বিদেশি, সেইটা নিয়েও অনেক সময় প্রশ্ন ওঠে যে হ্যাঁ পাকিস্তানের কোচ নিব নাকি ইন্ডিয়ার কোচ নিব, ইংলিশ কোচ নিব না মানে ওয়েস্ট ইন্ডিয়ান কোচ নিব, এবং জাতীয়তাবাদের প্রশ্ন ওঠে যে আমাদের সালাউদ্দিন সাহেব থাকতে অন্যরা কেন হবে। স্যার এই প্রশ্নটা ওঠে, আবার স্যার আপনি উত্তরটা দিলেন, উত্তরটাও স্যার মানে আমার মনে হয় যে দর্শকরা ভালোভাবেই এটা নিছে। কিন্তু স্যার আমাদের পরের প্রশ্ন হচ্ছে স্যার, কোনো রাজনৈতিক দল থেকে এই অভিযোগ আসতেছে স্যার, অন্তর্বর্তী সরকার সংস্কারের নামে সময় ক্ষেপণ করে নতুন একটি রাজনৈতিক দল প্রতিষ্ঠা করে তাদের নির্বাচন জয়ের জন্য পরিস্থিতি তৈরি করে এমন কাজ করতে চাইছে। আমি স্যার সরাসরি বলি, বিএনপির একজন শীর্ষ নেতা তিনি আজ সরাসরি বলেছেন রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা একটি রাজনৈতিক দল গঠনের প্রচেষ্টা চালাচ্ছে। স্যার আপনার কাছে কি মনে হয় যে সংস্কারের জন্য স্যার মানে কিছুটা সময় ক্ষেপণ করা, এই অভিযোগটা কি স্যার মানে আপনার কাছে খুব মানে যেটাকে বলা হচ্ছে যে খুব সময় ক্ষেপণ তো হচ্ছে না, 90 দিনের সময় দেওয়া হয়েছে। আপনি কি মনে করেন 90 দিনের? না স্যার, আপনি তো দিয়ে দিলেন। এখন এটা নিয়ে যদি ইউনূস সাহেব পয়সা থাকে, এখন প্রফেসর আলী রিয়াজ বলছে আমাকে এটা সংস্কার করে যেতে আমি 5 বছর লাগবে না, ওই পর্যন্ত তো 5 বছর তো হয়নি, ওনার কাছে তো দেয়াই হয়নি। অন্তর্বর্তী সরকারের কাছে এখন পর্যন্ত কোনো কমিশন রিপোর্ট দেয়নি। এমন যদি হয়তো সব রিপোর্ট হাতে নিয়ে বসে আছে, তখন হয়তো এই ধরনের অভিযোগ করলে আমরা একটু ধর্তব্য নিতাম, আমি অন্তত পক্ষে নিতাম, তাই না? আপনিও নিতেন নিয়ে একটা। কিন্তু 90 দিনও তো যায়নি যে দায়িত্ব দেয়া হয়েছে, তাই না? এমন যদি হইতো যে এই সংস্কার কমিশনগুলো বছরের পর বছর ধরে এই কাজ চালিয়ে যাচ্ছে, তা কিন্তু কোনো কমিশন তা করেনি।
প্রত্যেকেই চেষ্টা করছে। এই ক্ষেত্রে বরঞ্চ একটা কথা বলি, এই যে 90 দিনের দায়িত্ব দেয়া হয়েছে, হ্যাঁ, কমিশনের উপর, একা আমার উপর তো না, আমাদের কমিশন, অন্য কমিশন, কাণ্ডটা আমার মাঝে মধ্যে এরকম মনে হয়। ম্যারাথন দৌড়াচ্ছে না, ম্যারাথন দৌড়ে লোকে কিন্তু স্প্রিন্টের মতো দৌড়ায় না, কারণ তা জানেন তো, স্প্রিন্ট 100-200 মিটার আপনি খুব দ্রুত ছুটে যেতে পারেন, ম্যারাথনে আস্তে আস্তে দৌড়াতে হয়, তো ম্যারাথনের দূরত্বটা অনেক বেশি। এখন কেউ যদি ম্যারাথনের দূরত্বের একটা কাজ মানে দিয়ে বলে যে স্প্রিন্টের মতো তুমি 1 মিনিটে পার হবা, তো এরকম পরিস্থিতি তৈরি হয়েছে। ফলে আমি বলি যে এই পর্যন্ত সময় ক্ষেপণের কিছু ঘটে নাই, এমন কিছু ঘটে নাই যার থেকে এই কথা মনে করতে হবে যে সংস্কারের নামে সময় ক্ষেপণ করা হচ্ছে, আমি তা দেখতে পাইনি। স্যার, আওয়ামী লীগ আমলে সংবাদপত্রের স্বাধীনতার হস্তক্ষেপের প্রশ্নে আপনাকে অনেকবার কলম ধরতে হয়েছে। আমরাও মানে আপনার বড় কলমে, আমাদের ছোট কলমে স্যার আমরা বহুবার বা মুখে বহুবার এই কথা বলছি। স্যার, এখন কি পরিস্থিতির কোনো পরিবর্তন দেখেন? যারা 15 বছর যারা সুবিধা নিছে তাদের জায়গায় কি স্যার আপনি একটা নতুন গোষ্ঠী দেখেন না, যারা কথায় কথায় ফেসিবাদের পক্ষে, জুলাই আগস্টে কই ছিলেন, এরকম একটা ট্যাগ দেয়? স্যার ইন্টারেস্টিং, আমার ব্যাপারটা একটু স্যার বলি। আমি ডয়েচে ভেলে থেকে চলে আসবো, আমাকে বাধ্যতামূলক ছুটি কাটাতে হইতেছে, সেই বাধ্যতামূলক ছুটির মধ্যে থেকে, কারণ আমাদের তো আর ছুটির জন্য মানে আর সময় দিতে পারবে না, আমি চলে আসবো। সেই সময়ের মধ্যে 26 তারিখ পর্যন্ত, 26শে জুলাই পর্যন্ত 4টা অনুষ্ঠান কইরে আমি দেশে গেলাম, ক্রোয়েশিয়া গেলাম, 1 তারিখে আবার ফেরত নিয়ে আসা হয়েছে ডয়েচে ভেলেতে, 2 তারিখ 3 তারিখে। ওইটা আবার আমি এক জায়গায় বলছি, এখন হচ্ছে ট্যাগ, আপনি আন্দোলনের সময় কোথায় ছিলেন? একটা প্রশ্ন করার জন্য 5টা ট্যাগ স্যার, এবং একই শেখ হাসিনা স্টাইলে। এটা সংবাদ মাধ্যমের ক্ষেত্রে স্যার আপনি জানেন, সংবাদ টেলিভিশনের মধ্যে ঢুইকা এই 5 জনের বাদ দিতে হবে, এই 10 জনের বাদ দিতে হবে, এই কথাও এখন আর বলা যাবে না। স্যার এইটাকে স্যার আপনি কেমনে দেখেন স্যার, মানে এইটা কিরকম জায়গায় এটা যাচ্ছে স্যার বা ঘটতেছে? সব ঘটনাই প্রীতিকর ঘটছে তা না, আমি ব্যক্তিগত বিষয়গুলোর মধ্যে যাব, সেটা আপনার বা আমার জারি হোক। প্রশ্নটা হচ্ছে যে, এবং এই ধরনের প্রশ্নটা আমার খুব পছন্দের প্রশ্ন, কোথায় ছিলেন কি, এটা কে কোথায় ছিল সেটা তার ভূমিকা দিয়ে বোঝা যাবে, বোঝা গেছে, এটা আপনিই খুঁজে বের করুন। মানে আমাকে কেউ যদি বলে কোথায় ছিলেন, তো কোথায় ছিলাম এটা আপনি খুঁজে বের করুন, আমি কোথায় ছিলাম সেটা তো প্রশ্ন। প্রশ্নটা হচ্ছে যে আপনি যে পরিস্থিতির কথা বলছেন, সেই পরিস্থিতিটা হচ্ছে যে বিভিন্ন রকম অপ্রীতিকর ঘটনাগুলো ঘটছে, যেগুলো স্বাধীন সাংবাদিকতার জন্য হুমকি হয়ে উঠছে, তাই তো? তো সেটা উদ্বেগজনক। আবার একটা ইতিবাচক দিক আছে, এই যে আমি বলে ফেলতে পারলাম, বাংলাদেশের মধ্যে মানুষ বলতে পারছে যে এই পরিস্থিতি হচ্ছে। 2 বছর আগে তো সেটা বলা যেত না স্যার, আমরা তো বলছি স্যার, এই 2 বছর আগে বলা যাচ্ছে এই কথা তো ঠিক না স্যার, আমরা তো বলছি। মানে স্যার আপনার সামনে রেখে স্যার আমরা বলছি যে এই প্রধানমন্ত্রী সমালোচনা করতে হবে, এই প্রধানমন্ত্রী কি সমালোচনা উঠবে নাকি? 100 বার বলছি স্যার, একবার দুবার তো বলি। কোথায় বলেছেন আপনি, কোথায় বলেছেন বলতে আমি আপনার কথা বলছি না, বাংলাদেশের সংবাদ গণমাধ্যমগুলো সেই ভূমিকা পালন করেছে আপনি বলছেন। স্যার আপনি দেখেন, আমি ইয়ার জন্য বলি স্যার, রূপপুরে যে বালিশের এত বড় একটা অন্যায় হয়েছে, সোনার মধ্যে যে স্যার এত বড় খাদ হয়েছে স্যার, আমরা এই সরকারের অন্যায় যা কিছু জানি 5 আগস্ট আগে তো গণমাধ্যম থেকেই জানি স্যার। গণমাধ্যম শেখ হাসিনার কাছে গিয়া তার দায়িত্ব পালন করে নাই, কিছু কেউ করে না, কিন্তু কেউ তো স্যার করছেই। এই ঢালা অভিযোগ তো দেওয়া যাবে না যে গণমাধ্যম কিছু করে নাই। স্যার আপনাকেও যখন স্যার আমি আগে ইন্টারভিউ করছি, আপনি যখন স্যার লিখছেন, আপনি তো স্যার প্রথমত লিখছেন, কোনটা আপনি লিখেন না আপনি স্যার বলেন স্যার, শেখ হাসিনার আমলে কোনটা লিখিনি আপনি জানতে চান? জি স্যার বলেন তো স্যার, জানতে চান? বলেন তো স্যার। আমার একটা বই আছে অটোক্রেটাইজেশন সম্পর্কে, যেটা বাংলাদেশের কোনো পাবলিশারের পক্ষে ছাপা সম্ভব হতো, যেটা রাকলিস থেকে ছাপা হয়েছে 2019 জুলাই মাসে, ভোটিং ইন এ হাইব্রিড রিজিম। জি স্যার, যেটা আপনার প্যালগ্রেড থেকে বেরিয়েছে। আপনার কি মনে হয় ঢাকার কোনো পাবলিশার সেটা চাপতে পারত? কিন্তু স্যার আপনি তো কলামে লিখছেন, আমরা যখন জিজ্ঞেস করছি আপনি তো বলছেন হয়তো। হ্যাঁ, কতটুকু বলেছি আপনি বলেন যে ফরেন অ্যাফেয়ার্সে আমি লিখতে পেরেছি জি স্যার, যে মানে কোয়াইট স্লাইড অটোক্রেসি, তাই তো? আপনি বলেন তো আমাকে, ডেইলি স্টার বলেন, সান বলেন, অমুক বলেন, তমুক বলেন, ছাপতে পারতেন? আমি পারিনি, আপনারা পেরে থাকতে পারেন, আমি পারি নাই। আমাকে ফরেন অ্যাফেয়ার্সে লিখতে হয়েছে, আমাকে ডিপ্লোম্যাটে জানুয়ারি মাসে লিখে দেখাতে হয়েছে যে ওয়েপেনাইজেশন অফ জুডিশিয়ারি কিভাবে ওয়েপেনাইজ করা হয়েছে। এই যে আপনি বলছেন যে সবই আপনারা বলতে পারতেন, আপনারা না সবই না
ঘটনা হইতেছে শেষ করতে দেন। জি স্যার, আপনি যে যুক্তিটা দাঁড় করে এটা ভয়াবহ যুক্তি, একটা ফ্যাসিজমের পক্ষে দাঁড়িয়ে যাচ্ছেন আপনি। জি স্যার, আমি এই কারণে বলবো কাইছে স্যার এই কথা কয়ে ফেলেছেন। না, আপনার যুক্তিটা খুব খুব ভয়াবহ যুক্তি, খুব ভয়াবহ যুক্তি। আপনি ডিফেন্ড করতে গিয়ে যা করছেন সেটা খুব খারাপ হচ্ছে। কারণ কি জানেন, আপনি আমাকে বলুন, বাংলাদেশে যখন নির্বাচন হয়েছে 2014 সালে, 18 সালে, 24 সালে, আপনি বলুন তো কয়টা সংবাদপত্র বলতে পেরেছে যে এটা কমপ্লিটলি একটা ইলিজিটিমেট গভর্নমেন্ট? আমাকে একটা উদাহরণ দিন। আপনি গত বছর অক্টোবর মাসে তৎকালীন প্রধানমন্ত্রী বলে পরিচিত যে যিনি ছিলেন, তার কোন ছবিটা ছাপা, কোন সংবাদপত্র তার ছবি প্রথম পাতায় ছাপে নাই বলুন তো? বলুন আমাকে। রাইট স্যার, আমাকে বলতেছেন তো যে গণমাধ্যম ভূমিকা পালন করেছে? আমি এবং শেষ করতে দিন। মোহাম্মদ সাজ্জাদুর রহমান মিলে বছর 3 আগে গণমাধ্যমের উপর হুকুমত মিডিয়া বলে স্টাডি করে দেখিয়েছি কিভাবে স্বার্থের কারণে সংশ্লিষ্ট হয়ে সংবাদপত্র গণমাধ্যমগুলো কি ভূমিকা পালন করছে। না স্যার, সেইটা দুটো কলাম লেখাকে যদি আপনি গণমাধ্যমের স্বাধীনতা বলে বিবেচনা করেন। না স্যার, আমি গণমাধ্যমের স্বাধীনতা, স্যার আমি গণমাধ্যমের স্বাধীনতা বিবেচনা করতেছি না স্যার। আমি আপনাকে আবার প্রশ্নটা বলি স্যার, আপনি আমাকে ওই ফেসিবাদের পক্ষে টকে বললে তো আমার ভয়াবহ অবস্থা। আমি বলি স্যার, আওয়ামী লীগ আমলে সংবাদ মাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ ছিল, যেটার কথা স্যার আপনি লিখছেন, অসংখ্য লোক স্যার লিখছেন, আমরা এটা প্রমাণ দিতে পারবো স্যার। আপনি যেটা বললেন প্রথম পাতায় শেখ হাসিনা থেকে শুরু করে সে মানে শেখ হাসিনার, আমি এগুলি স্যার লম্বা তালিকা দিতে চাই না, মানে এমন কিছু নাই যে যেটা হয় নাই। আমাদের প্রশ্ন স্যার, আপনি পরিস্থিতির পরিবর্তনটা দেখেন কিনা স্যার? আমি খুব আগ্রহ নিয়ে পরিবর্তন দেখতে পাই। জি স্যার, তার অর্থ এই নয় যে পরিবর্তন 180 ডিগ্রি হয়ে গেছে এবং সমস্ত রকম স্বাধীনতা প্রতিষ্ঠিত, আমি কিন্তু তা বলছি না। জি স্যার, কিন্তু পরিবর্তনটা দেখতে পাই যে যখন এই পরিস্থিতিগুলি তৈরি হয়েছে, আপনি বলুন যে এই যে এখন কিছুক্ষণ আগে বলুন কি গোয়েন্দা সংস্থার ভূমিকা নিয়ে কে যেন অভিযোগ করেছে, তো গোয়েন্দা সংস্থার ভূমিকাগুলো কি তখন ছিল না? ছিল তো, তাই তো? তখন কতটা বলতে পেরেছে দেশের মধ্যে, সেটা আপনাকে বিবেচনায় রাখতে হবে। গোয়েন্দা সংস্থার উদ্যোগে কোনো পত্রিকা দখলের ঘটনা ঘটে নাই, টেলিভিশন দখল। আপনি কি তখন লিখতে পেরেছেন? আপনি পেরেছেন কিনা আমি জানি না। আপনি বলতে আমি বাংলাদেশের কোন গণমাধ্যম লিখতে পেরেছি ব্যাংকগুলো গোয়েন্দা সংস্থাদের দ্বারা ইসে হচ্ছে বন্দুক শেখ হাসিনার? স্যার আমার দুর্ভাগ্য যা, শেখ হাসিনার আমলের সাথে যদি আমাদের এখন তুলনা করতে হয় তাহলে তো স্যার শুরু করেছেন। না না, আমি শুরু করিনি স্যার, আমি বলতে চাইছি যে স্যার না হাওয়েভার স্যার, এইটা দাঁড়া শেখ হাসিনার আমলের সাথে তুলনা করলে এইটা আমি মানে এইটা আমার তোলে এই তুলনা যদি আমি শুরু করে থাকি, এই তুলনা আমি শুরু করে থাকলে সেটা আমি করতে চাই না। না খালেদ, আপনি যখন বললেন যে শেখ হাসিনার আমলে আমরা লিখতে পারিনি অমুক তমুক, আপনি কি পরিবর্তন দেখতে পান? এখনো তো এই অবস্থা হচ্ছে, এইটাই কম্পারিজন, অ্যানালজিটা হচ্ছে এই ক্ষেত্রে কম্পারিজনের জায়গায় গিয়ে দাঁড়িয়ে। স্যার আমি খালি এই জায়গাটা স্যার, এইটা আমার কাছে আফসোসের মতো লাগে যখন মতিউর রহমান চৌধুরী ভাই, যেই মতিউর রহমান চৌধুরী ভাই মানবজমিনের সম্পাদক, তাকে আসলে শেখ হাসিনার শেষ সময় কোনো টেলিভিশন তাকে, উনি একটা অনুষ্ঠান উপস্থাপনা করতেন স্যার, ওইটা তো উপস্থাপনা করতে দেয় হয় নাই, কোনো টেলিভিশনে উনি আসলে যাইতে পারতেন না, মানে বাংলাদেশের টেলিভিশনগুলি। উনি এখন বলতেছেন যে এই উপদেষ্টারা সবাই কি ফেরেশতা, তাদের বিরুদ্ধে কোনো একটা পত্রিকায় কোনো কিছু লেখা হয় না কেন? স্যার আমাদের সময় শেষ, প্রডিউসার বলতেছে সময় শেষ, এইটা নিয়ে স্যার আপনি একটা মন্তব্য শুনে আমরা শেষ করি আজকে স্যার। না, কেউই ফেরেশতা নয়, সেটা হতেই পারে। সমালোচনার জায়গাটা অবশ্যই থাকতে হবে। কেউ যদি সমালোচনার ক্ষেত্রে বাধা দেয়, আমি তার প্রতিবাদ করি। আমি তো বলছি না যে পরিস্থিতি একেবারে সোনায় সোহাগায় পরিণত হয়েছে, বিভিন্ন রকম সমস্যা তো আছে এবং সংবাদপত্রগুলো, অকস্মাৎ গণমাধ্যমগুলো স্বাধীন হওয়া খুব সম্ভব বলে আমার মনে হয় না। তার কারণ হচ্ছে মালিকানার কাঠামোটা তো রাতারাতি বদলে যায় নাই, তাই না? পলিটিক্যাল ইকোনমি অফ মিডিয়া তো আপনিও পড়েছেন, আমিও পড়ার চেষ্টা করেছি। তো ফলে এটা অকস্মাৎ হবে তা নয়। পরিস্থিতিটা যে এই যে সম্ভাবনাটা তৈরি হয়েছে, সেই সম্ভাবনার জায়গাটা কতটা বাস্তবায়িত হবে সেটা নির্ভর করবে যে এই রাজনৈতিক প্রক্রিয়াটা অব্যাহত রাখা যাচ্ছে কি যাচ্ছে না তার। থ্যাংক ইউ সো মাচ স্যার। প্রফেসর আলী রিয়াজকে আমরা শুনছিলাম, সংবিধান সংস্কার এবং নানা প্রসঙ্গে তিনি কথা বলেছেন। প্রফেসর আলী রিয়াজ, আপনাকে অনেক ধন্যবাদ জানাতে চাই। আমাদের অনেক দর্শক আজকে আমাদের সাথে যুক্ত ছিলেন, মতামত পাঠিয়েছেন এবং আপনাকে দেখেছেন। আমরা নিশ্চয়ই আপনাকে আরও শুনবো, আরও আপনার সাথে কথা বলার সৌভাগ্য আমাদের হবে। সেই পর্যন্ত